রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের বোয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 4 প্রস্তাব ডক্টর ইউনূসের। বিরোধী নেতাকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল তুরস্কে এবার সরকার পতনের ডাক। রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও উস্কানিতে বিচলিত নন, বললেন এরদোয়ান। এখনো নিয়ন্ত্রণে আসেনি দক্ষিণ কোরিয়ার দাবানল। পুড়ে ছাই ৩০০-র বেশি বাড়ি ও ঐতিহাসিক স্থাপনা। মৃতের সংখ্যা বেড়ে ২৬, সরিয়ে নেওয়া হয়েছে ৩৭,০০০ মানুষকে। মক্কা ও মদিনায় পবিত্র লাইলাতুল কদর পালিত। জেরুজালেমের আল আকসায় মুসল্লির ঢল। নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান। আর গণতান্ত্রিক উত্তরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুবশক্তির সঠিক ব্যবহারের 4 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. বোয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংকি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওয়ারসোক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বান কি মুন। এদিন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন। নাজমুস সালেহী, সময় সংবাদ। বিরোধী নেতা ইমাম ওগলুকে গ্রেফতারের পর এবার সরকার পতনের ডাক দিয়েছেন তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি এরদোয়ান সরকারকে অর্থায়ন করা ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন রিপাবলিকান পিপলস পার্টি। তবে বিরোধীদের উস্কানিতে সরকার মোটেও বিচলিত হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। বিরোধী নেতা একরেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে 1 সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল তুরস্ক। এরই জেরে স্থানীয় সময় বুধবার ইস্তাম্বুলের রাস্তায় নেমে সরকারপন্থী কোম্পানিগুলো বয়কটের ডাক দেয় দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। বিরোধীদের এই ডাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যে অন্যায়ের সমর্থন করে সে তুরস্কের শত্রু। একরেম ইমামোগলুর সঙ্গে যা হয়েছে তা কাল আমাদের সঙ্গেও হতে পারে। আমরা ভোটাধিকার রক্ষা করতে এখানে এসেছি। যারা ভোট
দেয় বাধা দেয় আমি তাদের বয়কট করি। সরকারপন্থী প্রতিষ্ঠান বয়কটের পাশাপাশি এরদোয়ান সরকারের পতনেরও ডাক দিয়েছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনকি ইমামোগলুর মুক্তি না হলে তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় প্রধান ওজগুর ওজেল। আগামী শনিবার দেশজুড়ে গণবিক্ষোভেরও ডাক দিয়েছেন তিনি। তবে বিরোধীদের উস্কানিতে সরকার মোটেও বিচলিত হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিএইচপি নেতা ভণ্ডদের রক্ষা করছেন, যারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢিল ও ককটেল ছুঁড়ে আক্রমণ করে, ঐতিহাসিক মসজিদগুলোর অসম্মান করে এবং পুরো জাতিকে বিক্ষুব্ধ করার চেষ্টা করে। আর আন্দোলন দমনে পুলিশের বল প্রয়োগের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো। একই দিন ইস্তাম্বুলের বিরোধী দল নিয়ন্ত্রিত পৌর কাউন্সিল একটি অন্তর্বর্তীকালীন মেয়র নির্বাচন করেছে। 314 সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে সিএইচপি। এনডিটিভি জানায়, যতদিন না পর্যন্ত ইমামোগলুর বিচার কাজ শেষ হয় ততদিন পর্যন্ত দায়িত্বে থাকবেন নবনির্বাচিত মেয়র। মৌসুমী সাথী, সময় সংবাদ। ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ায় যুক্তরাষ্ট্রে এক তুর্কি শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে ম্যাসাচুসেটসের সামারভিলে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। ট্রাম্প প্রশাসনের এই ধরনের পদক্ষেপকে ফ্যাসিবাদী আচরণ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থনের অভিযোগে রুমেসা ওজতুর্ক নামের ওই শিক্ষার্থীকে আটক করে অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর। এরই মধ্যে ওই শিক্ষার্থীর ভিসাও বাতিল করেছে অভিবাসন কর্তৃপক্ষ। রুমেসাকে আটকের প্রতিবাদে স্থানীয় সময় বুধবার সমারভিলের রাজপথে নেমে আসেন শতাধিক বিক্ষোভকারী। রুমেসাকে আটকের ঘটনা পুরোপুরি ফ্যাসিবাদী আচরণ উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। এমন পদক্ষেপ সরাসরি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও মনে করেন অনেকে। এটা উদ্বেগের বিষয়। প্রতিদিনই ট্রাম্প কোনো না কোনো আদেশে সই করছেন। বিষয়টি দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে। আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। বোমাবর্ষণ বন্ধ হোক। আমি এখানে এসেছি কারণ সরকার একজন নারীকে আটক করেছে। এটা অত্যন্ত অন্যায্য একটি কাজ। রুমেসাকে আটক ও তার ভিসা বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারাও। এরই মধ্যে রুমেসাকে আটকের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেছেন তার আইনজীবী মাশা খান বাবাই। জানা যায়, গত বছর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছেদ ও ফিলিস্তিনের গণহত্যার স্বীকৃতির দাবি জানিয়েছিলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে এ নিয়ে কর্তৃপক্ষ যে সাড়া দেয় তার তীব্র সমালোচনা করা হয় শিক্ষার্থীদের প্রকাশনা টাফটস ডেইলিতে। রুমেসা ওজতুর্ক এই নিবন্ধের সহ-রচয়িতা ছিলেন। ওই ঘটনার 1 বছর পর আটক হলেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো উপত্যকাটিতে হামাস বিরোধী বিক্ষোভ হয়েছে। শত শত মানুষ রাস্তায় নেমে গাজার ক্ষমতা থেকে হামাস প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভটিতে অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলেছে হামাসপন্থী গ্রুপ। গাজায় যুদ্ধের অবসান চেয়ে রাস্তায় নামে শত শত ফিলিস্তিনি। উত্তর গাজার বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে তারা প্রথমবারের মতো স্লোগান তোলে, চলে যাও হামাস। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় মাস্ক পরা হামাস সদস্যদের। 2007 সালে গাজার দখল নেয়ার পর সংগঠনটি কঠোরভাবে বিরোধী কণ্ঠ দমন করে আসছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। টানা যুদ্ধ ও বাস্তুচ্যুতির মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে। তবে হামাসপন্থী গ্রুপের দাবি, বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশ্বাসঘাতক। ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তরাঞ্চল। সংঘাত থেকে বাঁচতে বহুবার স্থানান্তরিত হয়েছেন বাসিন্দারা। গত জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতির পর তাদের অনেকে দক্ষিণাঞ্চল থেকে আবার উত্তরে ফেরেন। কিন্তু গেল 18 মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলায় পরিস্থিতি ফের জটিল হয়ে উঠেছে। গাজায় হামাসের শাসন, ইসরায়েলের হামলা সব মিলিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এখন অনেক বাসিন্দাই চাইছেন শান্তি ও পরিবর্তন। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানল এখন অব্যাহত রয়েছে। বিধ্বংসী এই দাবানলে এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 37,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজারো কর্মী এবং শতাধিক হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস ও খরা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দাবানল ঠেকাতে শত শত বছরের পুরনো গাছ কেটে ফেলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। আগুনের তাণ্ডবে পুড়ছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চল। প্রায় এক সপ্তাহ ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দাবানলের লেলিহান শিখা এরই মধ্যে প্রায় ৩৬,০০০ হেক্টর জমি গ্রাস করেছে। ধ্বংস হয়েছে ৩০০-রও অধিক বাড়ি, কারখানা ও ঐতিহাসিক স্থাপনা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আন্দোজং, উইসিয়ং, সানচিয়ং এবং উলসান। আন্দোজ শহর এবং তার আশপাশের এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহাসিক বজংসার মন্দির দাবানলের হাত থেকে বাঁচাতে ২০০ বছরের পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। বজংসার প্রধান জানান, এই গাছগুলো সংস্কৃতির অংশ, কিন্তু দাবানল ঠেকাতে এইগুলো কাটা ছাড়া আর কোনো উপায় নেই। মন্দির রক্ষায় ভবনগুলোর চারপাশে প্রতিরক্ষামূলক শিটর লাগানো হয়েছে। আমি ভেবেছিলাম আমাদের যতটা সম্ভব ঐতিহ্যের প্রতীক এই গাছগুলোকে রক্ষা করা উচিত, কিন্তু দমকল কর্মীরা সতর্ক করলেন দাবানলের এই আগুন পাইন গাছ থেকে গাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। উইসিয়ং এলাকায় ৭ম শতকে নির্মিত গুনসা মন্দিরের ৩০টি কাঠামোর মধ্যে ২০টি দাবানলে পড়ে গেছে। অন্যদিকে সেউংসং শহরে একটি বন্দি শিবির থেকে ৫০০ বন্দীকে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার বন বিভাগ দাবানলকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসনকে অতিরিক্ত কর্মী নিয়োগ, পার্ক ও বনাঞ্চলে প্রবেশ নিষেধ এবং সামরিক বাহিনীকে মহড়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অধিকাংশ দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বাতাসের গতিবেগ ও শুষ্ক আবহাওয়ায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে। মৃতের সংখ্যা, পুড়ে যাওয়া জমি ও অবকাঠামোগত ক্ষতি বিবেচনায় এই দাবানল দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক প্রধান। ইতিহাসের এই বিধ্বংসী দাবানল মোকাবেলায় ৯,০০০-এরও বেশি জনবল ও ১২০টিরও বেশি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মক্কা, মদিনা, জেরুজালেম সহ বিশ্বের বিভিন্ন শহরে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। মহিমান্বিত এই রাত ইবাদত বন্দেগীতে পার করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নির্যাতিত ফিলিস্তিনি সহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। সেই সঙ্গে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের করুণা প্রার্থনা করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানদের পবিত্রতম নগরী সৌদি আরবের মক্কা ও মদিনায় বুধবার শবে কদর পালন করেন লাখ লাখ মুসল্লি। এশা ও তারাবির নামাজের সঙ্গে শবে কদর উপলক্ষে নফল নামাজ আদায় করেন তারা। এ সময় দোয়া ও খুতবায় ফিলিস্তিনের নিপীড়িত জনগোষ্ঠীর জন্য বিশেষ দোয়া করা হয়। ইসরায়েলের বর্বর হামলায় হত্যার শিকার ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনির রুহের মাগফিরাতের জন্য দোয়ায় শামিল হন ওমরাহ করতে যাওয়া বিভিন্ন দেশের লাখ লাখ নারী ও পুরুষ। লাইলাতুল কদর উপলক্ষে দখলদার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ চত্বরে ঢল নামে মুসল্লিদের। ১,৮০,০০০-এর বেশি মুসল্লির উপস্থিতিতে আলোর সমুদ্রে পরিণত হয় গোটা মসজিদ প্রাঙ্গণ। ঐতিহাসিক পুরনো শহরটির সরু গলিপথগুলোও ভরে যায় ধর্মপ্রাণ মানুষদের ভিড়ে। ফিলিস্তিনিদের জন্য করা হয় বিশেষ দোয়া। আল্লাহর গায়েবী রহমত কামনায় অশ্রুসিক্ত ফরিয়াদ, পবিত্র আল কোরআন তিলাওয়াত আর জিকিরের মাধ্যমে মহিমান্বিত এই রাতটি পার করেন তারা। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কদরের রাতেই মহাগ্রন্থ আল কোরআনের প্রথম আয়াত নাজিল হয়। রমজানের শেষ দশকের যে কোনো বিজোড় রাতই হতে পারে মহিমান্বিত সেই রজনী। তবে সাধারণত ২৭ রমজানের রাতেই বিশ্বজুড়ে পালিত হয় লাইলাতুল কদর। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। রুশ ড্রোন হামলায় ফের কেঁপে উঠল ইউক্রেনের খার্কিভ। পরপর ১২টি ড্রোনের আঘাতে আহত হয়েছেন অন্তত ৯ জন। ইউক্রেনের দিনিপ্রো শহরেও হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, কৃষ্ণ সাগরের চুক্তি বাস্তবায়ন করতে রুশ ব্যাংকের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে হবে পশ্চিমাদের। এ বিষয়ে ইইউ জানায়, ইউক্রেন থেকে রাশিয়া সব সেনা সরিয়ে নিলেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার শর্ত মূল্যায়ন করে দেখা হবে, তবে এতে সময় প্রয়োজন।
কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনের সম্মত হওয়ার বিষয়টি মঙ্গলবার জানায় যুক্তরাষ্ট্র। এ সময় মস্কোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবে বলেও জানায় ওয়াশিংটন। এবার চুক্তি পূরণে শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরীয় নৌ নিরাপত্তা চুক্তি কার্যকর করতে কয়েকটি শর্ত পূরণ করা প্রয়োজন বলে জানায় ক্রেমলিন। একই সঙ্গে তাদের অভিযোগ, আগের চুক্তিতে মস্কোর প্রয়োজনীয়তাগুলো উপেক্ষিত হয়েছিল। রাশিয়াকে পাল্টা শর্ত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইউ কমিশনের মুখপাত্র বলেন, ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধ ও দেশটি থেকে সব সেনা সরিয়ে নিলেই কেবল মস্কোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, এখনই রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় হয়নি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কিয়েভকে নতুন করে $215 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন ম্যাখো। এদিকে রাশিয়ার দেয়া শর্ত পর্যালোচনা করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়ার শর্ত মূল্যায়ন করে দেখা হবে, তবে এতে সময় প্রয়োজন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আমদানি করা সব গাড়ির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে। ট্রাম্পের এমন ঘোষণা সরাসরি কানাডার ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ। ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। স্থিতির সময় বুধবার হোয়াইট হাউসে শুল্ক ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির উপর নতুন করে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। প্রেসিডেন্ট দাবি করেছেন, এই পদক্ষেপ মার্কিন গাড়ি শিল্পে অসাধারণ প্রবৃদ্ধি নিয়ে আসবে, এমনকি দেশটিতে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে। আমরা অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করব। এটি বাস্তবায়ন করা বেশ সহজ যদি কোনো যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে তৈরি হয় কিন্তু গাড়িটি নয়, তাহলে সেই যন্ত্রাংশের ওপর কোনো কর বা শুল্ক আরোপ করা হবে না। এই বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখব। আমি মনে করি এই গাড়ি উৎপাদনকে একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করবে। এখনকার পরিস্থিতি হলো, একটি গাড়ি এখানে তৈরি হয়, তারপর কানাডা, মেক্সিকোতে যায়, আবার বিভিন্ন দেশে পাঠানো হয়। এটি সম্পূর্ণ হাস্যকর। ট্রাম্পের এমন ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। দ্রুত পাল্টা পদক্ষেপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মিত্র হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নও প্রতিক্রিয়া জানিয়েছে। এর জেরে বুধবার জেনারেল মোটরসের শেয়ারের মূল্য প্রায় 3% হ্রাস পেয়েছে। ফোর্ড সহ অন্যান্য কোম্পানির শেয়ারও নিম্নমুখী। জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে ধস দেখা দেয়। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার সরকার নতুন শুল্কের প্রতিক্রিয়ায় সমস্ত বিকল্প বিবেচনা করছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বাড়তে পারে গাড়ির দাম। মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র গত বছর প্রায় 80 লাখ গাড়ি আমদানি করে, যার মূল্য প্রায় $240 বিলিয়ন। দেশটিতে গাড়ি সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপান ও জার্মানি। রাহানুল রানা, সময় সংবাদ। কাশ্মীরে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। শ্রীনগরে রঙিন ফুলের সমারোহ দেখতে ঢল নেমেছে মানুষের। বোমা গুলির বদলে উপত্যকাটি সেজে উঠেছে অপূর্ব সৌন্দর্যে। পাহাড়ের পাদদেশে ডাল লেকের নীল জলের পটভূমিতে বিস্তীর্ণ টিউলিপের ক্ষেত যেন স্বর্গের এক টুকরো অংশ। লাল, হলুদ, সাদা, গোলাপি নানা রঙের ফুলে মেতে উঠেছে পুরো এলাকা। শ্রীনগরে বোমার আওয়াজ ছাপিয়ে সেখানে ফুটেছে লাখো টিউলিপ। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। প্রতি বছর মার্চ এপ্রিলে এই বাগান খুলে দেয়া হয়, কিন্তু এবছর এক নতুন রঙের মেলা বসেছে। এবার 74 প্রজাতির 17 লাখ টিউলিপ প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরের এই বাগান যেন স্বপ্নপুরী। এর সৌন্দর্য উপভোগে পর্যটকদের ঢল নেমেছে। ডাল লেকের পার ঘেঁষে 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগান শুধু ভারতের নয়, পুরো এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান।
গত বছর এই বাগান দেখতে আসে প্রায় 5 লাখ পর্যটক। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমি বহুদিন ধরে কাশ্মীরের কথা শুনেছি, কিন্তু আগে শুধু বিস্ফোরণের খবর দেখতাম। যখন এলাম তখন দেখি শুধু বাগান। তার মতো আরো অনেকেই বিস্মিত কাশ্মীরের এই রঙিন সৌন্দর্য দেখে। সংশ্লিষ্টরা বলছেন কাশ্মীরে পর্যটনের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনা। রাইসা জান্নাত, সময় সংবাদ। শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেয়া বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজি করা হয়নি, USCIRF কে আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে দিল্লি। কানাডায় 2022 সালে কনজারভেটিভ পার্টি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। গ্লোব অ্যান্ড মেইল সংবাদপত্রের বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভারতীয় এজেন্টরা দলটির নেতা পিয়েরে পৌলিভ্রের পক্ষে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে তহবিল সংগ্রহ এবং সংগঠনে জড়িত ছিল। তবে প্রতিবেদনের বিষয়ে কনজারভেটিভ পার্টির নেতা জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জয়ী হয়েছেন তিনি। এই ছিল আন্তর্জাতিক সময়।